বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম ও কলকাতায় আপনারা শুনছেন আমাদের নতুন পডকাস্ট কফি হাউসের আড্ডা। এখন থেকে গল্প, কবিতা ও ছোটদের বিভাগের পাশাপাশি আমরা নিয়ে আসবো দেশ বিদেশে ছড়িয়ে থাকা বিভিন্ন বাঙালির গল্প। শুনতে থাকুন আপনাদের পছন্দসই প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে। নমস্কার বন্ধুরা, কফি হাউসের আড্ডা সিজন 2-তে আপনাদের সবাইকে স্বাগত। আমি অভিদীপ। আমাদের সিজন 2-এর প্রথম এপিসোডে আজকে যিনি আমাদের সাথে আড্ডা মারতে এসছেন, প্রকাশনা সংস্থা দ্য ক্যাফে টেবিলের কর্ণধার অভিষেক আইচ। অভিষেক দা, ওয়েলকাম টু কফি হাউসের আড্ডা। আচ্ছা, অভিষেক দার সাথে আজকে প্রচুর জিনিস নিয়ে আড্ডা মারবো। তার আগে শুরুতে ছোট্ট করে অভিষেক দা যদি একটু ক্যাফে টেবিল সম্বন্ধে আমাদের বলো, তোমার পাবলিকেশন হাউস সম্বন্ধে। দ্য ক্যাফে টেবিল চলা শুরু করেছিল 2016-তে। তো মানে আমি তখন, আমার ব্যাকগ্রাউন্ড বেসিক্যালি হচ্ছে টেলিভিশন মিডিয়া। আমি 15 বছর টেলিভিশন মিডিয়াতে চাকরি করেছি, দিল্লি কলকাতা মিলিয়ে। এরপরে আমি দ্য ক্যাফে টেবিল স্টার্ট করি। আমার বন্ধু, খুবই কাছের বন্ধু, আমরা একসঙ্গে ক্লাস 5 to 12 একসঙ্গে পড়াশুনো করেছি, অরিজিৎ ভদ্র। তো আমরা দুজন মিলে দ্য ক্যাফে টেবিল স্টার্ট করেছিলাম। তো মানে আমরা যখন স্টার্ট করি, আমি চাকরি ছেড়ে দিয়েছিলাম আর অরিজিৎ চাকরি করে, এখনও স্টিল না অরিজিৎ চাকরি করে। তো আমি বেসিক্যালি চাকরি ছেড়ে দিয়ে যখন স্টার্টটা করি শুরুতে, তখন আমাদের প্রথম বই ছিল আলবিদা পাকিস্তান। সুভাষিস চট্টোপাধ্যায় বলে একজন আমার কলিগ, মিডিয়ার কলিগ। তো সে বিয়ের 15 দিনের মাথায় হানিমুন ট্রিপ করতে গেছিল। হ্যাঁ, মানে বেসিক্যালি তখন দিল্লি এবং লাহোর বাস চালু হয় এবং সেই বাসে সে একজন জার্নালিস্ট ছিল। তো তার 15 দিন সবে বিয়ে হয়েছে, সে নতুন বউকে নিয়ে চলে গেছে। তো সেটা ছিল আমাদের প্রথম বইয়ের থিম, মানে সেই অভিজ্ঞতাটা নিয়ে আপনাদের। হ্যাঁ। তো সেই বইটা কাজ হতে হতে অরিজিৎ আমাকে জানালো এরকম যে দুই বাংলার, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশ, দুই বাংলার খাদ্য সংস্কৃতি নিয়ে একজন ভদ্রলোক, রামকৃষ্ণ ভট্টাচার্য স্যান্যাল, তিনি আজ আমাদের এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই। হ্যাঁ, তো রামকৃষ্ণদা, মানে আমরা ঘনাদা নামে তাকে সবাই খুব চিনতাম বা চিনি এখনও। তো ঘনাদা একটা বই করতে চাইছেন, কিন্তু কোনো পাবলিশার পাচ্ছেন না। হ্যাঁ, তো দুই বাংলা 36 জন লেখককে তারা রাজি করিয়েছেন। তো ওনার রজতকান্তি রায় অনার্য তাপস নামে তখন লিখতেন। এবং সবথেকে মজার কথা হচ্ছে যে যখন উনি বললেন, অরিজিৎ আমাকে বললো যে এরকম ওনারা কোনো পাবলিশার পাচ্ছেন না, তো আমরা এই বইটা হোল্ড করে যদি এই বইটা স্টার্ট করি। কারণ আমরা তখন আমাদের কিছু নেই, মানে কলেজ স্ট্রিটে কোনো অফিস নেই, আমি ব্যান্ডেলে বসে কাজ করছি। হ্যাঁ, তো অরিজিৎ তখন মুম্বাইতে চাকরি সূত্রে। তো ঘনাদা তখন রাজি হলেন কাজটা করতে, আমরা এগিয়ে এলাম। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে প্রথম একটা প্রকাশনা, সে 36 জন অথারের মধ্যে শুধুমাত্র সম্পাদক ছাড়া কাউকে চেনে না। হ্যাঁ, এবং যে বইটার প্রচ্ছদ করছে একতা ভট্টাচার্য, আজকে খুব রিনাউন্ড একজন আর্টিস্ট একতা। তো সেও তখন নতুন মানে কাজ শুরু করেছে, 2-4টে কাজ আগে করেছে। তো একতাকে আমি ফেসবুকেই দেখেছি। তো আমি ওকে রিকোয়েস্ট করলাম যে তুমি যদি আমাদের প্রচ্ছদটা করো। হ্যাঁ, তো আমি 36 জন অথারের সঙ্গে আমি এবং রামকৃষ্ণ যখন যোগাযোগ করেছি থ্রু মেল, হ্যাঁ, আমরা কাউকে চিনি না, সেখান থেকেই বইটা হয়েছিল। এবং 35 দিনে 500 কপি বই বিক্রি হয়েছিল। এবং আমরা যখন ওই বইটা করেছিলাম, আমি যখন কলেজ স্ট্রিটে ওই বইটা দিতে যেতাম, হ্যাঁ, তখন আমাদের অফিস তো কিছু ছিল না। তো অনেকে আমাকে বলেছিল যে এইটা তোমরা কি করলে, একটা রান্নার বই, একটা খাবারের বই নিয়ে তোমরা একটা বই করছো। তো আমার বক্তব্য ছিল ওটা খাদ্য সংস্কৃতি, বেসিক্যালি কোনো রান্নার মেনু বই নয়। হ্যাঁ, দুই বাংলার খাদ্য সংস্কৃতির সংকলন। তো ওই বইটা 35 দিনে 500 কপি বিক্রি হয়ে গেছিলো। এবং সেটা মানে আমরা বুঝতে পারিনি, মানুষের মধ্যে এত ক্রেজ ছিল। এবং ওই বইটা ছিল আমাদের ফার্স্ট জাম্প, মানে ওই বইটা আমাদেরকে ক্যাফে টেবিলকে একটা লাইমলাইটে নিয়ে এসেছিলো। কারণ ক্যাফে টেবিলের বেস বলে কিছু ছিল না, ক্যাফে টেবিলে একটা মাত্র ফেসবুক পেজ ছিল খালি। হ্যাঁ, এবং ওই 36 জন লেখক লেখিকা, একতা ভট্টাচার্যের প্রচ্ছদ এবং ইলাস্ট্রেশন, এই নিয়ে আমরা ক্যাফে টেবিলের শুরুটা এইভাবেই করেছিলাম। এর সঙ্গে আরও অনেক জার্নির কথা আসতে পারে, বাট সেগুলো আমরা আসবো। হ্যাঁ, মানে এটাই একটা জাম্প আর কি, ফার্স্ট। তো সেই পথ চলা শুরু আজকে তোমাদের 10 বছর কমপ্লিট হয়ে গেছে, 10 বছরে পা দিয়েছো তোমরা।
আচ্ছা, আমাদের সিজন 1-এ মোটামুটি আমাদের যখন অডিও পডকাস্ট ছিল, তো যারা আমাদের সাথে আড্ডা দিতে এসেছেন কবি সাহিত্যিক অনেক মানুষ এসেছেন। আচ্ছা, বাহ। এবার সিজন 2 শুরু করার সময় আমরা ভাবলাম যে প্রথম এপিসোডটা একজন প্রকাশকের সাথে করা যাক, তাহলে একটা এটা আমার সৌভাগ্য, বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। তো অবভিয়াসলি আমাদের সৌভাগ্য তুমি আজকে আসলে। তো তুমি তো শুরুর দিকে কথাটা বললে, তো মানে হঠাৎ কোন জায়গা থেকে তোমার প্রথম এই প্রকাশনা বিজনেসে আসার কথা মাথায় এলো? এটা বলতে গেলে একটু পিছিয়ে যেতে হয়। মানে বেসিক্যালি আমি যেহেতু অডিও ভিজুয়াল মানে ফিল্ডের ছেলে, তো আমি আমার বন্ধু অরিজিৎ, ওর একটা মানে ওর যখন বিয়ে হয়, তো ও আমার যেহেতু খুব ক্লোজ ফ্রেন্ড, আমরা ওর হানিমুন ট্রিপে আমি আমার মিসেস আর অরিজিতের মিসেস গিয়েছিল। হ্যাঁ, তো তখন আমরা জাস্ট একটা বন্ধু হিসেবে যা হয় আড্ডা মারতে মারতে গল্প করতে তো বলছিলাম। আমরা ছোটোবেলায় খুব বই শেয়ারিং করি, যেহেতু আমরা একই ক্লাসে পড়তাম, তো একই স্কুলে। তো আমরা তখন বলছিলাম একটা যদি পাবলিকেশন করা যায়, এরকম জাস্ট ক্যাজুয়াল। হ্যাঁ, তো এটা একটা আলোচনা হয়েছিল। অরিজিৎ বলেছিল যে যদি কখনো করিস তাহলে আমাকে বলবি। তো এটা মাথায় ছিল, কিন্তু কোনো ফিক্স কিছু ছিল না। তো আমি যখন চাকরি করি সেই সময় আমার দাদা, তিনিও আজকে আমাদের মধ্যে নেই, আমার জ্যাঠতুতো দাদা দেবাশিস আইচ, বিশিষ্ট সাংবাদিক দেবাশিস আইচ। তো উনি আসামে তখন একটি খবরের কাগজের সম্পাদক হিসেবে ছিলেন। তো আমি ওখানে গেছিলাম। তো ওখানে কিছুদিন বেড়াতে যাওয়ার সূত্রে আমি একটি রেস্টুরেন্টে গেছিলাম, যার টেবিলটা ছিল দ্য ক্যাফে টেবিলের লোগোটা, মানে ওই ধরনের টেবিলগুলো ছিল একটা ক্যাফেটেরিয়া, এখন যে আমাদের লোগোটা আছে। তো আমি ওখানে বসে ওই জিনিসটা আমার মাথায় ছিল, কিন্তু আমি দেখেছিলাম যে মানে আমি যে সময়ের কথা বলছি সেটা 2012 সাল, 2012-13, মানে আমি 2013 সালে চাকরি ছেড়েছি। তো আমি তখন ওখানে গিয়ে দেখেছি, মানে ওটা দেখার পরে আমার তখন মনে হয়েছিল যে নামটা যদি এরকম হয় দ্য ক্যাফে টেবিল, হ্যাঁ, বা এরকম যদি একটা ক্যাফেটেরিয়া, তার সঙ্গে কিছু টি শার্ট থাকবে, কিছু বুকস থাকলো, কিছু মিউজিক অ্যারেঞ্জমেন্ট থাকলো, যদি এরকম ধরনের কিছু একটা কনসেপ্ট নিয়ে কলকাতাতে চালু করা যায়, মানে পাবলিকেশন করবই এরকম একটা ভাবনা ছিল না, কিন্তু একটা জায়গা ছিল যে হ্যাঁ এর সঙ্গে বইও রাখা যেতে পারে। এরপর একদিন বাড়িতে আমি এরকম ওই লোগোটা ফটোশপে একটা ড্রয়িং করছিলাম, তখন আমার বোন বললো, আরে এই লোগোটা তো পুরোটাই একটা ক্যাফেটেরিয়ার টেবিলের মতো। আমি বললাম এক্স্যাক্টলি, এটা আমি এরকম দেখেছিলাম, ওটাই আমার অবচেতনায় এসছিল। তো তখন মানে আমি চাকরি ছাড়বো করছি, তখন আমার মনে হলো যে ওয়াই নট পাবলিশিং, মানে আমি তাহলে অরিজিতের সঙ্গে এইরকমভাবে কথা বলি, আমরা একটা পাবলিশিং স্টার্ট করি তাহলে। তো সেই থেকে নাম হয়েছিল দ্য ক্যাফে টেবিল। ক্যাফে টেবিলের শুরুর দিকে স্ট্রাগল বা জার্নিটা সম্বন্ধে যদি একটু বলো আমাদের। স্ট্রাগল বলতে ওই যে আগে বললাম যে আমাদের কোনো অফিস ছিল না। তো আমি অরিজিৎ মুম্বাইতে চাকরি সূত্রে আমাদের একটা বেসিক ওয়েবসাইট করা হয়েছিল। তো জাস্ট স্টার্টিং, মানে তখন তোমরা দুজনেই ক্যাফে টেবিল, হ্যাঁ আমি বলছি আর কি আস্তে আস্তে আমরা দুজনে। তো আমাদের তখন দরকার ছিল যে বই করতে গেলে একজন লেআউট ডিজাইনারের প্রয়োজন আছে। স্ক্রিপ্ট তো ততক্ষণে আমাদের আলোচনা হয়ে গেছে, সুভাষিস চট্টোপাধ্যায় এবং রামকৃষ্ণ ভট্টাচার্য স্যান্যাল। তো আমাদের বান্ধবী, মানে আমরা যখন ক্লাস 11-12 পড়ি, ইন্দ্রাণী নাগ, ও আমাদের ক্লাসে পড়তো। তো ও টুকটাক লেআউটের কাজ করতো। তো ওকে আমরা বললাম যে দেখ আমরা এরকম একটা স্টার্ট করব, তো তুই কি লেআউট করতে পারবি? তো ও বললো যে হ্যাঁ আমি রাজি করতে। তো এবারে প্রুফ কে দেখবে? তখন আমার মনে হলো আমি যার কথা বললাম, মানে দেবাশিস আইচ বাচ্চুদা, যিনি আমার দাদা, হ্যাঁ, তো আমি দাদাকে বললাম যে তুমি একটু আমাদের প্রুফ দেখে দাও না, তাহলে আমরা একটা পাবলিকেশন স্টার্ট করতে পারি। কিন্তু এবার বইটা ছাপবো কোথায়? আর আমি থাকিও ব্যান্ডেলে। হ্যাঁ, তো আমার এক বন্ধু, তিনিও আমার প্রাক্তন সহকর্মী ছিলেন টেলিভিশন মিডিয়ায়। তো তিনি একটি প্রকাশনা শুরু করেছিলেন। তো তাকে আমি বললাম যে তুমি যদি আমাকে একটা প্রেস বা তুমি যদি এটার দায়িত্ব নাও, এরকম কিছু। তো সে ওইটার দায়িত্ব নিল বইটার। তো রামকৃষ্ণ ভট্টাচার্যের প্রজেক্টটা স্টার্টিং হলো। এবার মুশকিল হলো বই দিয়ে আসা নিয়ে আসা, বই তো ছাপা হলো। তো তখন কি হতো, আমার তো কিছু নেই কলকাতার বুকে, আমি ব্যান্ডেল থেকে 4 হুইলার গাড়ি করে বই ছাপিয়ে ব্যান্ডেলে নিয়ে যেতাম। আর সেখান থেকে অনলাইনে, মানে আমাদের ওয়েবসাইট থ্রু, তখন হোয়াটসঅ্যাপে এত পপুলারিটি হোয়াটসঅ্যাপ হয়নি, তো আমরা অনলাইনে আমাদের ওয়েবসাইট থ্রু বুকিং নিতাম, প্রি বুকিং যেটা বলে। এবং আমার মনে আছে, মানে আমাদের একটা ছোটো একতলা বাড়ি, সেখানে আমার মা, আমি চাকরি ছেড়ে দিয়েছি, হ্যাঁ, তো আমার মা আমাকে হেল্প করছে বই প্যাকিংয়ে। হ্যাঁ, এদিকে আমার বউ, মানে আমাদের লাভ ম্যারেজ, হ্যাঁ, মানে আমি অনেক বছর প্রেম টেম করে বিয়ে টিয়ে করেছি।
তো আমি হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়েছি, আমার বউ গেছে রেগে। হ্যাঁ, সে বলছে যে কি দরকার এসব স্বপ্ন দেখার। হ্যাঁ, মানে জাস্ট আমার 1.5 বছর 2 বছর বিয়ের রানিং, সে সময় ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমার ড্রিম হচ্ছে আমি নিজস্ব একটা কিছু করব, যেখানে আরও মানুষ কাজ করতে পারবেন। হ্যাঁ, তো আমার শ্বশুরমশাইও রেগে গেছেন, তিনিও আমাকে ডাকলেন। হ্যাঁ, যে কী ব্যাপার, তুমি এরকম বছর 1.5 হয়েছে, বিয়ে হয়েছে, আর তুমি এরকম চাকরি ছেড়ে দিয়েছো। তো আমি তখন বললাম, না, এটা আমার স্বপ্ন, কিছু একটা করব। হ্যাঁ, তো অরিজিৎ তখন আমার পাশে ছিল, এখনও আছে অরিজিৎ ছিলাম। হ্যাঁ, তো আমরা তখন কি করতাম, বাড়িতে এরকম বই প্যাকিং করতাম, করে হাওড়া থেকে লঞ্চ পেরিয়ে জিপিওর ওখানে আসতাম। কারণ ব্যান্ডেল পোস্ট অফিসে অত প্রি বুকিংয়ের বই নিত না, 3টে বা 5টার বেশি। তো একসঙ্গে হয়তো দেখা যাচ্ছে 40টা 50টা প্রি বুকিং হয়েছে। এমনও দিন গেছে আমি 120টা বই দুবারে ব্যান্ডেল টু হাওড়াতে এসে, মানে লঞ্চে করে এসছি, বই সকালবেলা প্রি বুকিংয়ের বই ডেলিভারি করেছি, মানে জিপিও থেকে পোস্ট করেছি, আবার বিকেলবেলা বাড়ি গেছি, মানে দুপুরবেলা গেছি, আবার সন্ধেবেলা এসে এরকম করেছি। এবং কাঁধে করে আমি বই কলেজ স্ট্রিটে নিয়ে আসতাম, নিয়ে এসে বই ডিস্ট্রিবিউশনের কাজ করতাম। আমার যিনি দাদা, আমার পরিচিত যে সহকর্মী ছিলেন, সে প্রথমে কিছুটা হেল্প করলো, পরবর্তীকালে পুরো মানে ডিস্ট্রিবিউশনটা আমি আমার নিজের হাতে নিয়ে নিই। এবং অরিজিৎ যেহেতু মুম্বাইতে ছিল, অনলাইন সিস্টেমগুলো দেখতো, আর আমি কি করতাম, আমি ওই প্রোডাকশান, লেখকের সঙ্গে যোগাযোগ করা, বই রেডি করে ব্যান্ডেল নিয়ে যাওয়া, ব্যান্ডেলে স্টক করে আবার ওখান থেকে বই নিয়ে আসা, এইভাবে আমরা 1.5 বছর এই কাজটা করেছিলাম। মানে এটা খুবই একটা টাফ কাজ ছিল। হ্যাঁ, কারণ অত বই বা কলেজ স্ট্রিট বইপাড়ায় যে বই নিয়ে আসা এবং বিভিন্ন দোকানে আউটলেটে দেওয়া, সেগুলোই সপ্তাহে 2 দিন 1 দিন করে এরকম করতাম আর কি। হ্যাঁ, তো এটা খুব মানে কষ্টের জায়গা ছিল, কিন্তু দিনের শেষে একটা আনন্দ হতো যে আমি তো আমার নিজের কাজটা করছি, যে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে নিজস্ব একটা কিছু। নিশ্চয়ই। তো এটাই ছিল একদম শুরুর দিকের কথা। তো 10 বছরে মোটামুটি ক্যাফে টেবিল একটা পরিচিতি তৈরি করে নিয়েছে। হ্যাঁ, পাবলিশিং ইন্ডাস্ট্রিতে মানে অনেক বড় বড় দিকপাল সংস্থা বাংলায় কাজ করছে, তো সেইখান থেকে দাঁড়িয়ে 10 বছরের মধ্যে ক্যাফে টেবিল একটা এই জায়গায় কিভাবে পৌঁছালো? মানে অবভিয়াসলি স্ট্রাগল তো আছেই, ডেফিনেটলি। মানে তোমার ভিশন বা কি ছিল, এরকম কিছু? ভিশন ছিল বলতে, আমরা প্রথম থেকে যেটা চিন্তা ভাবনা করেছিলাম যে দেখো, একটা হাউসকে বড় করতে গেলে অনেক নামী লেখককে প্রয়োজন হয়, অনেক নামী লেখকের প্রজেক্ট পছন্দ হয়। এছাড়াও যেটা সবথেকে আমরা যেটা টার্গেট করেছিলাম, বা যেটা এখনও আমাদের ভিশন রয়েছে, সেটা হচ্ছে নতুন লেখক তুলে নিয়ে আসা। তো নতুন লেখককে তুলতে গেলে যেটা দেখতে হবে যে তাদেরও ভিশন, মানে তাদের লেখার মধ্যে সেটা ফুটে ওঠে কি না, হ্যাঁ, কী বিষয়ের ওপর লেখা হচ্ছে, আর মানুষ কি চাইছে। তো এটার আগে যেটা আমরা করেছিলাম, সেটা হচ্ছে আমরা যখন প্রকাশনাটা স্টার্ট করেছিলাম, তার আগের 2 বছর যখন আমি চাকরি করতাম, তখন আমি না বইমেলাতে ঘুরতাম। না, একটা বছর অরিজিৎ আমার সঙ্গে ছিল। তো আমরা বইমেলাতে না মানুষের সঙ্গে, পাঠকের সঙ্গে কথা বলতাম, তারা কী ধরনের বই চায়। প্রকাশকদের কাছে গিয়ে জিজ্ঞেস করতাম, মানে যে এই বইটা কেন আপনারা ছেপেছেন। তো ভিড়ের মধ্যে এরকমও দিন গেছে যে অনেক প্রকাশক বা সেই প্রকাশনীর লোকজন যারা কাউন্টারে বসে থাকতো, তারা খুব রেগে যেত যে আরে বই কিনছে না, অথচ এটা ওটা জিজ্ঞেস করছে, বিরক্ত করছে। হ্যাঁ, তো এটা মানে এটা তখন হয়তো মাঝে মাঝে আমাদেরও রাগ হতো বিষয়টাতে, যে আমরা জিজ্ঞেস করছি অথচ বলছে না, আবার মজাও পেতাম। তো এইভাবে জানতে জানতে ওই 2 বছরের এক্সপিরিয়েন্স আমরা লাগিয়েছিলাম 2016-17-তে। সেখান থেকে আমরা একটা ক্লিয়ার পিকচার পেয়েছিলাম যে কী ধরনের বই পাঠক পড়তে পছন্দ করে বা কী ধরনের চাইছে। হ্যাঁ, তো বরাবরই বাংলা সাহিত্যে ক্লাসিকের চাহিদা রয়েছে, বরাবরই, আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। তার মাঝে ব্রেকডাউনটা আনতে হবে যে কিভাবে আমি ধাক্কা দিতে পারি পাঠককে। সেই জায়গা থেকে আমরা খুঁজতে শুরু করলাম যে নতুন লেখক, তাদের লেখার স্টাইল কি, শৈলী যেটা বলে, হ্যাঁ, তারা কি বিষয়ের ওপর লিখছে, এবং সেখান থেকে ঝাড়াই বাছাই করে আমরা ট্র্যাডিশনাল ওয়েতেও পাবলিশিং করেছি, আমরা সেলফ পাবলিশিংও করেছি। কারণ একটা প্রকাশনাকে টিকে থাকতে গেলে, এবং বিশেষত শুরুয়াতের দিকে, কিন্তু সেলফটাও প্রয়োজন হয়, কিন্তু সেখানেও আমরা কোয়ালিটি বজায় রেখেছি। মানে আমরা যখন প্রথম দিকে এই কাজগুলো করেছি, অনেক নামী লেখক আমাদেরকে বই দিতে চাননি। হ্যাঁ, যে নতুন প্রকাশনা, কি বই দেবো, পরে কি হবে না হবে। কিন্তু যখন আমরা আস্তে আস্তে কাজগুলো করতে শুরু করেছি,
আস্তে আস্তে বই আসতে শুরু করেছে, লেখকরা দেখছেন যে এরা খুব সিস্টেমেটিক্যালি রান করছে একটা অর্গানাইজেশন, যারা নতুন পাবলিশিং হাউস, যাদের কোথাও কিছু নেই, হ্যাঁ, তারা প্রমোশনাল অ্যাক্টিভিটি, মানে সেই সময় আমরা ফেসবুককে যথেচ্ছভাবে ইউজ করেছি। হ্যাঁ, মানে আমাদের পক্ষে সেই সময় টাকা ছিল না যে আমরা অন্যান্য খুব নামী পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিতে পারবো। আমরা দেখেছিলাম ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে আমরা খুব সহজেই প্রমোশনাল অ্যাক্টিভিটিতে মানুষের কাছে পৌঁছাতে পারি। তোমরা এই রকমভাবে বিভিন্ন বইয়ের যখন প্রমোশন স্টার্ট করেছিলাম, তখন আমরা দেখতাম যে আমাদের দেখা দেখি আরও অনেক পাবলিশিং হাউস শুরু করেছে। ডেফিনেটলি আমরাও কাউকে কাউকে দেখে গিয়েছি, কিন্তু আমরা খুব অ্যাগ্রেসিভলি স্ট্র্যাটেজি স্টার্ট করেছিলাম। হ্যাঁ, তো একটা সুবিধা হয় কি, যখন তুমি নতুন কোনো অর্গানাইজেশন স্টার্ট করছো তখন তোমার প্রেসার কিছু বলে কিছু নেই, মানে তোমার হারানোরও কিছু নেই, আর তখন তোমার কাছে বইয়ের সংখ্যাটাও কম থাকে। তো তার ফলে কি হচ্ছে, যেহেতু বইয়ের সংখ্যা কম আর আমি নিজে কোনো কাজকর্ম করি না, মানে ওটাই আমার কাজ, ওটা থেকেই আমার ব্রেড অ্যান্ড বাটার তুলতে হবে, তো সারাদিন আমি ওটার মধ্যেই পড়ে থাকতাম। ইভেন কি ক্যাফে টেবিল আমার কাছে নিজের মানে সন্তানের মতো, মানে আমি যেভাবে ওকে দেখেছি, যেভাবে বড় করেছি, এবং সেই সময় অরিজিৎ, ইন্দ্রাণী, বাচ্চুদা, পরবর্তীকালে অমৃতা, এবং আরও অনেকে ছিলেন যারা আজ আমাদের সঙ্গে নেই, সময়ের সঙ্গে হোক বা যে কোনো কারণেই হোক, হ্যাঁ, কিন্তু তাদের সহযোগিতা না থাকলে ক্যাফে টেবিল আজকে এই জায়গায় আসতো না। এবং অবভিয়াসলি লেখকরা পরবর্তীকালে আমাদেরকে সাহস করে স্ক্রিপ্ট দিয়েছেন, বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ হয়ে গেছে। তো এটা একটা খুব বুস্ট করেছে ক্যাফে টেবিলকে মুভমেন্ট করানোর জন্য। তুমি নতুন লেখকদের কথা বললে, তো ক্যাফে টেবিল নতুন লেখকদের উপরে ভালো রকম ইনভেস্ট করে, প্রচুর বই নতুন লেখকদের প্রত্যেক বছর বেরোয় বই মেলাতে বা অন্য অকেশনে বেরোয়। তো এই নতুন লেখকদের উপরে ইনভেস্ট করাটা কতটা মানে রিস্কি ছিল? রিস্কি তো বটেই, মানে তারা নতুন, মানে আমি বলছি যারা একেবারে মানে অনামী বা বই করছে। আসলে ক্যাফে টেবিল মানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল যে স্ক্রিপ্টটা আমাদের ভালো হতে হবে। হ্যাঁ, আমরা কোনো রেকমেন্ডেশন নিতাম না। হ্যাঁ, এবং আমরা আলাপ আলোচনা অবশ্যই করতাম, হ্যাঁ, কিন্তু ফাইনাল ডিসিশনটা নিতাম আমরা নিজেরাই। এবং আমরা খুঁজে বার করতাম যে কোন মেটেরিয়াল পাঠকের ভালো লাগতে পারে। মানে একজন প্রকাশক ঠিক ততখানি ভালো যতখানি সে মানে নিজে একজন পাঠক। তো আমাকে ভালো হতে গেলে বা বেটার হতে গেলে বা ডেভেলপ কাজ করতে গেলে আমাকে একজন ভালো পাঠক হতে হবে। তো আমি যদি সেটা না হতে পারি, আমি যদি সেই টেম্পোটা ধরতে না পারি, তাহলে তো আমি বুঝতেই পারবো না যে লেখার মেরিট কী আছে। তো এটা একজন নতুন লেখক বলে নয়, একজন অভিজ্ঞ লেখকের প্রজেক্টেও এটা খুব সাহায্য করে থাকে। তো রিস্ক তো বটেই, কারণ এরকম অনেক প্রজেক্ট হয়েছে যেটা হয়তো আমাদের প্রজেক্ট হিট করেছে, আবার এরকম প্রজেক্ট হয়েছে যে প্রজেক্ট ভালো, হয়তো আমরা ভেবেছি যে মানুষ গ্রহণ করবে, কিন্তু করেনি। ব্যাড লাক, সেটা সেই লেখকেরও ব্যাড লাক, সেটা আমাদেরও ব্যাড লাক, কি করা যাবে। আচ্ছা, বাংলা বই নিয়ে যদি আমরা আসি, তো বই মেলায় প্রত্যেক বছর প্রচুর মানুষ আসে, প্রচুর ভিড় হয়, ক্যাফে টেবিলের স্টলে প্রচুর মানুষ আসে। আমি মোটামুটি নিয়ম করে যাই তোমাদের স্টলে। তো সেই কিন্তু মানে বই পড়ার জায়গাটাকে যদি জিজ্ঞেস করি, তো বই পড়ার বিষয়টা বা বাংলা বইয়ের যে মার্কেটটা, সেটা নিয়ে তুমি কতটা আশাবাদী বা তোমরা কতটা আশাবাদী? মানুষের বই পড়ার যে ব্যাপারটা ছিল, যে আগ্রহটা ছিল, সেটা কি আগের মতো আছে না অনেকটাই কমে গেছে? দেখো, আমি যেটা দেখেছি, মানে আমি যেমন ধরো মফস্বলে বেড়ে ওঠা ছেলে, তো আমার ব্যান্ডেল টু হাওড়া 1 ঘন্টা জার্নি আছে। আমি গত বছর একটা শারদীয়া পত্রিকাতে এটা নিয়ে বিস্তারিতভাবে লিখেওছিলাম যে আমি যখন আগে যাতায়াত করতাম, আমি দেখতাম যে অনেক মানুষ খবরের কাগজ পড়ত, অনেক মানুষ বই পড়তেন, আমি নিজেও বই পড়তাম, আমার ব্যাগে বই থাকে। হ্যাঁ, তো আফটার করোনা পিরিয়ড আমি যেটা দেখেছি যে মানুষ বেশি মোবাইল ইউজ করে। খবরের কাগজের যারা ভেন্ডার ছিল বা যারা নিউজ পেপার বিক্রি করতেন, তাদের আমরা খুব একটা এখন আর দেখতে পাই না। হ্যাঁ, আজকাল বই ট্রেনে আমি খুব রেয়ার দেখি। আমি নিজেও খুব বই ট্রেনের মধ্যে কম পড়তে পারি, কারণ মাইন্ডটাই এখন হয়ে গেছে যে মোবাইলটা পকেট থেকে বার করি। একদম একদম একদম। এবং আমি যখন বইমেলাতে আমি না অনেক পাঠকের সঙ্গে ব্যক্তিগতভাবে রিয়াকশান করি। হ্যাঁ, যে আপনি কেন ক্যাফে টেবিলে এসছেন, কী ধরনের বই আপনি পড়তে চান, কী ধরনের খুঁজছেন। তো আমি অনেক পাঠককে বলতে এটা শুনেছি যে দেখুন, ব্যস্ততার জীবন, সরকারি চাকরি তো করি না, প্রাইভেট সেক্টরে চাকরি করি, প্রচুর প্রেসার। তো যেটুকু আমার প্রয়োজন, আমি একটু এন্টারটেনমেন্ট পাবো এরকম বই পড়তে চাই।
হ্যাঁ, তো এন্টারটেনমেন্ট পেতে গেলে কী ধরনের বই হতে হবে সেটা যারা পাঠক মাত্র তারা সবাই জানে। এইবার রয়েছে যে আজকের যুগে একজন লেখকের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে সে কী ধরনের বিষয় লিখবে, কারণ এখন ওটিটি প্ল্যাটফর্ম চলে এসছে। মানে আমি যে রিল্যাক্স টাইমটা পাচ্ছি সেই টাইমে আমি ওটিটির ওই ওয়েব সিরিজ বা সিনেমা দেখব। এখন মানুষ তো সিনেমা হলেও কম যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে বই যদি পড়তে হয় তাহলে তো মানুষকে মানে সেই লেখককে ধরে রাখতে হবে পাঠককে পড়ানোর জন্য, সেই মেটেরিয়াল দরকার, সেই কন্টেন্ট দরকার, এবং প্রকাশককেও সেই ধরনের কাজ খুঁজে বার করতে হবে। বই আসলেও খালি ছেপে দিলাম এরকম করলে তো বেশি দিন সার্ভাইভ করা যাবে না। তো এই জায়গাটা থেকে না আমার মনে একটা ডাউট আছে, আমি তো ভবিষ্যৎদ্রষ্টা নই, হ্যাঁ, কিন্তু আমার মনে একটা ডাউট আছে, আমি নিজেকে দিয়ে বলতে পারি যে আমি আগে বই পড়তাম বেশি, এখন আমার বই পড়ার সংখ্যাটা অনেক কমে গেছে। আগে আমি মোটা বই পড়তে বা ছোট পাতলা বই পড়তে আমার কোনো ব্যাপার ছিল না, এখন মোটা বই দেখলে আমি নিজেও একটু ইয়ে করি আর কি, যে অত সময়ও নেই, স্ক্রিপ্ট পড়তে হচ্ছে, আবার হয়তো নিজের পছন্দের কিছু লেখকের হয়তো বই পড়তাম বা নতুন লেখকদের বই পড়ছি। তো সেখানে আমি দেখছি যে আমার সময়টা যেখানে কমে আসছে, যেখানে আমি আর হয়তো মনে হচ্ছে আরে ওই ওয়েব সিরিজের 3টে পার্ট দেখেছি আর 2টো পার্ট তো এখনো বাকি আছে, হ্যাঁ, তাহলে আমাকে দেখতে হবে সেটা। তাহলে আমি যদি নিজেকে দিয়ে দেখতে পারি তাহলে 10টা পাঠকের মধ্যে 7টা পাঠক তো ওই চিন্তাই করবে, যে তার মানে সেই কন্টেন্ট যদি ধরে না রাখতে পারে তাহলে তো খুব মুশকিল আগামী দিনে বইয়ের ভবিষ্যৎ। তার মানে কি বই থাকবে না এরকম নয়, বিদেশে তো আরও অনেক টেকনোলজি চলে এসছে, ইবুক চলে এসছে, হ্যাঁ, তোমার অডিও স্টোরি চলে এসছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আলটিমেট গোল হচ্ছে একজন লেখককে, যে সে যদি সময়ের সঙ্গে সঙ্গে সেই কন্টেন্ট ক্রিয়েট করতে না পারে, পাবলিশার যদি সেই কন্টেন্ট না ছাপতে পারে, তাহলে আগামী দিনে বইয়ের ভবিষ্যৎ একটা কোশ্চেন মার্ক থাকবেই। মানে এখানে পাঠকের সাথে লেখকেরও দায়বদ্ধতা, একদম একদম একদম, তাকেও নিজের কন্টেন্টকে আপগ্রেড করতে, একদম একদম পাঠককে ধরে রাখতেই হবে। আচ্ছা, যদি ধরো আমরা একটু ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথা বলি, মানে বাংলা বইয়ের যে মার্কেটটা রয়েছে, মার্কেট মানে আমি বলছি একটা বই ছাপা হচ্ছে সেখান থেকে তো অনেক হাত ঘুরে পাঠকের কাছে আসছে, এই যে পুরো চ্যানেলটা রয়েছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ কি বেটারমেন্টের জায়গা কিছু আছে, মানে আরো কিছু, মানে তোমার কি মনে হয় এরকম কিছু করলে যদি বাংলা বই আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারে, বা ধরো অনুবাদ নিয়ে যদি বলি সেরকম কিছু কি মানে তোমার ভাবনা চিন্তার মধ্যে পড়ে? দেখো, একটা আমার নিজের মানে আমাদের পাবলিকেশনের একটা এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাকে বলছি, দ্য ক্যাফে টেবিলের সব থেকে জনপ্রিয় টাইটেল হচ্ছে একেনবাবু। একেনবাবু নিয়ে আমি আসবো, কথায় আসবো। হ্যাঁ, তো মানে আমরা যখন পাবলিশিং স্টার্ট করেছিলাম এবং আমি যখন টেলিভিশন মিডিয়া থেকে বিলং করতাম, ওটা একটা এক্সপিরিয়েন্স আমার কাছে ছিল প্রায় 14-15 বছরের। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে বইগুলো দ্য ক্যাফে টেবিল থেকে হয় সেইগুলো বিভিন্ন জায়গায় পিচ করা বা যোগাযোগ করা, যে এখান থেকে যদি ওয়েব সিরিজ বা সিনেমা এরকম হয়। তো ইনফ্রাস্ট্রাকচারের জায়গা থেকে প্রত্যেকটা পাবলিকেশনকে আল্ট্রা মডার্ন ওয়েতে ভাবতে হবে, যেটা আমরা ভেবেছিলাম বা আমাদের সমসাময়িক যারা প্রকাশনা এসছে তারাও ভেবেছে। এখন অনেক পুরনো প্রকাশনারাও এই নিয়ে কাজ করছেন, হ্যাঁ, নামী প্রকাশনারাও। তো ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে আমার যেটা মনে হয়েছিল যে আমাদের মতো একঝাঁক তরুণ আজ থেকে 7 বছর 10 বছর আগে বইপাড়াতে এসছিল, যারা এখনও কাজ করছে কম বেশি। তো তারা কেউ অনলাইনে এসছিল, অনলাইন বুক সেলিং, কেউ পাবলিশিংয়ে এসছিল। তো প্রত্যেকেই বিভিন্ন নিজেদের জায়গা থেকে সক্রিয়তায় বিরাজ করে, তারা খুব ভালো কাজও করে। তো আমি ব্যক্তিগতভাবে 2-3 জনের নাম বলছি, যেমন ধানসিঁড়ি, বুক ফার্ম, হ্যাঁ, বৈভাষিক, হ্যাঁ। তো আমার খুব পছন্দের অরণ্যমন, শব্দ, হ্যাঁ। তো আমরা প্রায় সমসাময়িক সবাই, খোয়াবনামা, হ্যাঁ। তো এই জায়গা থেকে দেখতে গেলে আমরা যে ইয়ং ব্লাডটা এসছিলাম পাবলিশিং হাউসে, তো আমাদের প্রত্যেকেরই একটা ভিশন ছিল। আমরা বিভিন্ন ফিল্ড থেকে এসছিলাম, এসে আমরা প্রকাশনাকে ভালোবেসে, বই ভালোবেসে আজকে এসছি। কিন্তু আমাদের এই প্রকাশনায় না, মানে আমি বললে হয়তো একটু বিতর্ক হয়ে যেতে পারে, সেটা হচ্ছে যে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারে প্রচুর গলদ আছে। এই কারণে আগে যারা এই যে কলেজ স্ট্রিট একটা বৃহত্তম বইপাড়া, সেই বইপাড়া নিয়ে, হ্যাঁ, এখানকার যত অর্গানাইজেশন আছে তাদের কি ভূমিকা সেই নিয়ে আমার যথেষ্ট ডাউট আছে, হ্যাঁ। তারা হয়তো চেষ্টা করেছেন, তাদের পূর্বসূরীরা হয়তো চেষ্টা করেছেন, কিন্তু কোথাও গিয়ে একটা জায়গায় আটকে যাচ্ছে। কারণ একটা ছাদের তলায় কোনো কিছুই নেই, না তোমার পাবলিশিং হাউসরা থাকছে, না তোমার কি বলবো, মানে
বুক সেলাররা রয়েছে, হ্যাঁ, মানে বইমেলা হচ্ছে চতুর্দিকে, গিল্ড রয়েছে, আরও 10টা বা 6টা প্রকাশনা সমিতি রয়েছে, তারাও চেষ্টা করছেন বইয়ের জায়গাতে। কিন্তু কোথাও গিয়ে না একটা সমস্যা হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমরা বছর পর বইমেলাটা করি, তারপর আর অ্যাক্টিভিটি যে যার নিজের মতো, গুটি কয়েক বইমেলা ছাড়া আর কোনো অ্যাক্টিভিটি নেই। এটা যদি কোনো একটা মানে আমি এই পডকাস্টের মাধ্যম দিয়ে যারা আমার বন্ধুরা দেখবে বা আমাদের যারা সিনিয়র অভিজ্ঞ প্রকাশকরা দেখবেন, যাদেরকে আমি নিজের আইডল মনে করি, এরকম মানুষরা যদি দেখেন, তো আমি একটা আবেদন রাখবো তাদের কাছে যে তারা ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ভাবুন। কারণ কলেজ স্ট্রিটে এত বছর ধরে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি। তারা যদি একটা ছাদের তলায় নিয়ে আসেন প্রকাশকদের, তাদের সুবিধা অসুবিধা, সেলারদের তাদের সুবিধা অসুবিধা, একটা লিঙ্ক আপ তৈরি করেন, হ্যাঁ, যে একটা কোনো জায়গা তৈরি হলো যেখানে প্রকাশকরা তাদের সুবিধার কথা বলবে, লেখকরা তাদের সুবিধার কথা বলবে। হতে পারে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, লেখক প্রকাশক, সেলার, বুক সেলার, হ্যাঁ। তো এই জায়গাটা যারা প্রকাশক সমিতি বা ধরো গিল্ড বা এই ধরনের অর্গানাইজেশন আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। শুধুমাত্র বইমেলা করে, মানে উত্তর বইমেলা, দক্ষিণে বইমেলা, আন্তর্জাতিক বইমেলা, এগুলো করে আলটিমেট ডেভেলপমেন্ট হবে না। মানে আমি হয়তো ইন্ডিভিজুয়াল কিছু বইয়ের ব্যবসা করলাম, তুমি হয়তো কিছু বইয়ের ব্যবসা করলে, আরও 10টা পাবলিশার বইয়ের ব্যবসা করলো, তাতে দিনের শেষে হয়তো ব্যবসাটা কম বেশি সবারই হবে, কিন্তু আলটিমেট একটা ছাত্রের যে একটা ছত্রছায়া যে সবাই গড়ে উঠবো, সেই জায়গাটা তৈরি হবে না। আর এটা যদি না হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি মুভমেন্ট করা কখনোই সম্ভব না বেটার জায়গায়। বেশ, তুমি লেখকদের পার্সপেক্টিভটাও বললে, তো এখানে একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে রয়্যালটি নিয়ে লেখকদের একটা অভিযোগ শোনা যায়। তো এখানে মানে এটা নিয়ে কি তুমি কিছু বলতে চাও? মানে লেখকরা রয়্যালটি মানে কিসের বেসিসে পায়? মানে যদি কেউ ধরো সেলফ পাবলিশিং করলো বা সেলফ পাবলিশিং ছাড়া অন্যভাবে ট্র্যাডিশনাল ওয়েতেও বই ছাপা, তো সেখানে রয়্যালটি ব্যাপারটা কিভাবে কাজ করে? দেখো, আমি 3টে জিনিসকে নিয়ে আসছি খুব ছোট্ট স্বল্প পরিসরে। প্রথম জিনিস হচ্ছে, আমি যখন প্রকাশনায় এসেছিলাম, তখন আমার 2জন সিনিয়র অভিজ্ঞ মানে প্রকাশক দাদারা আমাকে বলেছিলেন যে তুই এই প্রকাশনায় কেন এলেন, তুমি কেন এলে? ঠিক আছে, প্রকাশকরা তো চোর, হ্যাঁ, রয়্যালটি মেরে দেয়, ঠিক আছে। তো আমি বলেছিলাম যে দৃষ্টান্ত তো স্থাপন করা যায়, ভালো কিছু করা যায়, হ্যাঁ। তো এবার এই জায়গা থেকে আমি কিছু জিনিস দেখেছি যেটা লেখকরা দাবি করেন, এটা ভুল নয়, হ্যাঁ। আবার প্রকাশকরা যে সবাই অসৎ তা নয়, কিন্তু এবার এর মাঝে কতগুলো জিনিস চলে, যেটা লেখক হিসেবে লেখক কী ভাবেন যে আমি বই লিখেছি, আমার বইটা তার মানে প্রচুর বিক্রি হচ্ছে, লেখক রয়্যালটি দিচ্ছে না, হ্যাঁ, এই প্রকাশক রয়্যালটি দিচ্ছে না। কিন্তু বিষয়টা হচ্ছে, বিষয়টার মধ্যে কতগুলো জিনিস রয়েছে যেগুলো একজন লেখককেও জানতে হবে। সিস্টেমেটিক্যালি অনেক কিছু আনা যায়, কিন্তু বাংলা বাজারে প্রচুর বই বিক্রি হয় না। মানে আমি যদি রিয়েল টাইম সিস্টেম চালু করতে পারি, মানে একজন লেখক তার সিস্টেমে জানতে পারবেন যে তার কতগুলো বই বিক্রি হচ্ছে, ঠিক আছে, তার কতগুলো বই অনলাইন অফলাইনে যাচ্ছে, এইটা রিয়েল টাইম সিস্টেমে যদি চলে আসে, তাহলে কিন্তু ব্যাপারটা স্বচ্ছতা আসবে। কিন্তু এই সিস্টেম চালু করতে গেলে বা এই টেকনোলজিকে হায়ার করতে গেলে যে ফান্ডিং বা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটা অধিকাংশ পাবলিশিং হাউসের নেই। আচ্ছা, হ্যাঁ, নাম্বার 1, এখানে একটা গ্যাপ তৈরি হচ্ছে। 2 নম্বর জিনিস হচ্ছে, আমি বাকিদের সিস্টেম বলতে পারবো না, দ্য ক্যাফে টেবিল ট্র্যাডিশনাল ওয়েতে যে বই ছাপে, সেখানেও MRP 10% রয়্যালটি দেয়, সেলফ পাবলিশিংও 10% রয়্যালটি দেয়। কিন্তু একটা পাবলিশিংয়ের পক্ষে 1-2 মাসের মধ্যেই সমস্ত লেখককে রয়্যালটি দেওয়া সম্ভব নয়, এটা ইম্পসিবল ব্যাপার। তো সেটা কিভাবে করা যেতে পারে? সেটা একটা টাইম পিরিয়ড ধরে হয়, মানে মার্চ এপ্রিল ইয়ার এন্ডিং হয়, তারপর থেকে হয়তো আপ টু পূজা পর্যন্ত তার মধ্যে ব্যাপারটা চলে। মানে আমি খুব সৌভাগ্যবান যে আফটার করোনা পিরিয়ড, মানে সেই সময় দাঁড়িয়ে ফিনান্সিয়াল স্ট্রাকচার ধসে গেছে, ব্যবসা হচ্ছে না, অথচ অফিসের ভাড়া গুনতে হচ্ছে, হ্যাঁ, বিক্রি নেই, অথচ ওই সময় ইয়ার এন্ডিং অলরেডি শেষ, মানে এবং তোমাকে রয়্যালটি জায়গায় চলে এসছে। আমি বেশ কয়েকজন লেখককে দেখেছি, তারা আমাকে পাশে দাঁড়িয়ে বলেছিল যে অভিষেক, তুমি এটা নিয়ে ভেবো না, তুমি কাজটা করো, পরে আমাদের দিও, হ্যাঁ। আবার অনেক লেখক আমাকে তিতিবিরক্ত করে মেরেছিল, হ্যাঁ, মানে দিন রাত ফোন করছে, আমি টাকাটা দেবো কোত্থেকে, আমার তো ওই জায়গাটা ওরকম অবস্থা। তো আমি অনেকের কাছ থেকে সময় নিয়েছি, অনেকে সময় দিয়েছেন, হ্যাঁ, অনেকে সময় দেননি, অনেক কষ্ট করে ধার দেনা করে হয়ে গেছে, টাকা শোধ করেছি, এরকমও গেছে। বিগত 2 বছর ধরে আমি যেটা দেখছি, মানে তুমি যদি বাংলা সাহিত্যের পাঠক হও, তুমিও একটা খেয়াল করবে যে
ম্যাক্সিমাম তোমার ডিসকাউন্টের ওপর বই চলছে। তুমি যদি খেয়াল করে দেখো, কলকাতা বইমেলার আগের একটা মাস বা তার পরের একটা মাস বা কলকাতা বইমেলার সময়টা বাদ দিলে 12 মাসের 9 মাস প্রকাশকরা ডিসকাউন্ট দিচ্ছে, এবং সেই ডিসকাউন্টের হারটা মানে আজকে আর 20-25-এ থেমে নেই, 30, 50, 70, 75 হয়ে গেছে। 5 টাকাতে পর্যন্ত বই দিয়ে দিচ্ছে, হ্যাঁ, পুরোনো বই স্টক ক্লিয়ারেন্সের জন্য। তো যদি একটা ব্যবসার 12 মাসের মধ্যে 9 মাস ডিসকাউন্টেই চলে, হ্যাঁ, এবং অধিকাংশ প্রকাশক তাই করছে, তাহলে সেই ইন্ডাস্ট্রিটার ফিনান্সিয়াল স্ট্রাকচার কোন জায়গায় দাঁড়িয়ে আছে? তারা ইনফ্রাস্ট্রাকচার বানাবে কি করে? তাদের এক একটা হাউসে তো সব বই জনপ্রিয় হতে পারে না, কিছু টাইটেল জনপ্রিয়, তার বেসিসে বাকি বইগুলো স্লো বাট স্টেডি হিসেবে বিক্রি হয়। কেউ হয়তো বিক্রি হয় না, খুব অল্প অল্প করে মুভমেন্ট করে, তো তারা ওই স্লো অ্যান্ড স্টেডির জায়গা থেকে বিজনেসটা গ্রো আপ করছে। তো লেখককেও বুঝতে হবে যে মার্কেট কি আছে। এবার বহু লেখক সাপোর্ট দেন, বহু লেখক সাপোর্ট দেন না, হ্যাঁ, তারা বুঝতে চান না, কিন্তু দেরি হয় রয়্যালটি। এটা কোনো পাবলিশিংয়ের পক্ষে সম্ভব নয় যে তারা এক মাসে তার 400, 500, 1000 লেখককে রয়্যালটি দিবে, এটা ইম্পসিবল ব্যাপার। তারা হয়তো টাইম পিরিয়ড নিয়ে কাজ করেন, 2 মাস, 3 মাস, 6 মাসের। আমি ব্যক্তিগতভাবে আমিও নিই, হ্যাঁ, কারণ এটা ছাড়া সম্ভব নয়, হ্যাঁ, বাট এটা নিতেই হয়, কিছু করার নেই। আমি হয়তো বেশ কিছু কথা না বললেও পারতাম, কিন্তু আমার মনে হলো যে এগুলো পাঠকদেরও জানা উচিত। বাংলা ভাষার প্রচারের জন্য তোমরা অনেক কিছু করো, অনেক ধরনের ইভেন্ট করো, তো সেগুলো নিয়ে একটু বলবে আমাদের? দেখো, আমরা খেয়াল করেছিলাম যে বাংলা বইকে আগেকার মতো মানে ওই খালি বিজ্ঞাপন দিয়ে দিলাম সংবাদপত্র বা পত্রপত্রিকায়, বা ধরো ফেসবুকে প্রমোশন করলাম, এইরকমভাবে না করে আরও কিভাবে এঙ্গেজ করা যায় পাঠককে, মানে ট্র্যাডিশনাল বাইরে বেরিয়ে, হ্যাঁ, তো কিভাবে এঙ্গেজ করা যায় জায়গাটাকে। তো তখন আমরা ভাবনা চিন্তা করলাম যে তাহলে একটা কাজ করা যেতে পারে, যে আমরা যদি কোনো ইভেন্ট করি, সেই ইভেন্টটা ধরো নিয়ে আসলাম তোমার, আমরা যেমন আমি 2টো ইভেন্টের কথা বলছি। সেই ইভেন্টে আমি বেশ কিছু বন্ধু বান্ধবকে প্রথম ইভেন্টে স্পন্সর হিসেবে পেয়েছিলাম। পাহাড়ের কোলে পাহাড়ি গল্প, এটা আমরা হ্যাঁ, খুব প্রজেক্ট হিট হয়েছিল। আমরা ফেসবুকের মাধ্যম দিয়ে লেখকদের কাছে লেখা আহ্বান করেছিলাম, সেখান থেকে আমরা লেখক সিলেকশন করেছিলাম, এবং আমরা একটা মানে সাহিত্যের অনুষ্ঠান করেছিলাম ঋষভ এবং লাভাতে, হ্যাঁ, 3 night 4 days-এর। অনেক বন্ধুরা এগিয়ে এসেছিলেন, ফিনান্সিয়াল হেল্প না করলে সম্ভব নয়। প্রায় 42 জনের মতন মানুষ ওখানে গেছিলেন, হ্যাঁ। ত্রিদীপ চট্টোপাধ্যায় আমাদের, যিনি গিল্ডের সেক্রেটারি এবং পত্রভারতীর কর্ণধার, এবং আমি বেসিক্যালি ওনাকে খুব ভালোবাসি এবং উনি আমার মেন্টার মতন। তো উনি গেছিলেন, একটা সম্পাদন এবং লেখালেখির ওপর একটা সেশনও করেছিলেন উনি। তো এটার পরের বছর আমরা তাহান টেলস অফ বেঙ্গলের সঙ্গে টাই আপ করে আমরা কাজ করেছিলাম তোমার সমুদ্রের শিহরণ মন্দারমণিতে। তো এরকমই একটি প্রোগ্রাম। তো এইরকমভাবে আমরা বাংলা ভাষা, বাংলা বইকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমাদের ছাড়াও আরও অনেকে হয়তো বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন। তো আমাদের সবারই লক্ষ্য, আমরা বই ভালোবাসি, বাংলা বইটা টিকে থাকুক, এটাই আমরা চাই, হ্যাঁ। ভালো কাজ করতে চাই সবাই, হ্যাঁ। এবার কখনো কখনো মানে হয়, কখনো কখনো হয়ে ওঠে না, হ্যাঁ। লাখো একটা ফ্যাক্টর কাজ করে সেই। তো এবার যদি মানে পাবলিশার হিসাবে মানে তোমার অভিজ্ঞতা থেকে কিছু গল্পের দিকে আসি, মানে ধরো তুমি একেন বাবুর কথা বলো, তো একেন বাবু আজকাল মোটামুটি মানে আজকের দিনে হাউস হোল্ড একটা, তো একেন বাবুর এই যে সাফল্য, এর পেছনে ক্যাফে টেবিলের একটা ভূমিকা আছে, সেটা নিয়ে যদি আমাদের একটু বলো। একেন বাবুর গল্পটা খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে 1992-তে যখন নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পাদক ছিলেন আনন্দমেলার, আমি সেই সময় ছোট, তো আমি একেনবাবু পড়েছিলাম, বাট আমি ভুলে যাই সময়ের সঙ্গে সঙ্গে। আমি মিডিয়াতে চাকরি করি, হ্যাঁ। তার পরবর্তীকালে আমি যখন পাবলিশিংয়ে আসি, তো প্রথম বছর সে বছর আমি কলেজ স্ট্রিটে, ওই যে বললাম যে আমি কাঁধে করে বই নিয়ে এসে বই বিভিন্ন দোকানে দিতাম। তো আমি এরকম ঘুরতে ঘুরতে, প্রচণ্ড রোদ, গরম আর কি, তো আমি তখন প্যারামাউন্টে শরবত খেতে ঢুকেছি। তো হঠাৎ তখন আমার মনে হচ্ছে কী বই করা যায়, তো কোনো একটা ডিটেকটিভ রহস্য এরকম ভাবতে ভাবতে হঠাৎ আমার মনে হল, তখন আমার একেনবাবু শব্দটা মাথায় আসছে, কিন্তু মনে করতে পারছি না যে একেনবাবুর বই কোথায় পাওয়া যাবে বা যিনি লিখেছেন তার নামটা কি। তো আমার একজন খুব কাছের বন্ধু, হ্যাঁ, প্রবুদ্ধ দাস, যে বই পোকার অ্যাডমিনও, হ্যাঁ,
তো প্রবুদ্ধকা ফেসবুকের বই প্রকাশ, হ্যাঁ ফেসবুকে বই প্রকার অ্যাডমিন, আজকে বই প্রকাতে প্রায় 3-3.5 লক্ষের ওপর মেম্বার রয়েছে। তো প্রবুদ্ধকে আমি যোগাযোগ করি যে প্রবুদ্ধ এরকম একেনবাবু পড়েছিলাম, তোমার কি মনে আছে লেখকের কথা? তখন ও বললো যে হ্যাঁ সুজন দাশগুপ্ত। তো আমি তখন বললাম যে রাইট, সুজন দাশগুপ্ত। তো এই বই কোথায় পাওয়া যায় এখন, হ্যাঁ কারা ছাপে? তখন বললো যে কারা ছাপে তো বলতে পারবো না, কলেজ স্ট্রিটে তুমি খোঁজ নিতে পারো পুরোনো দোকানে। তো আমি বললাম যে বেশ ঠিক আছে। তো তখন আমার অলরেডি 2-3টে বই বেরিয়ে গেছে পাবলিশিংয়ের। তো আমি তখন রামকৃষ্ণদার সঙ্গে একদিন কথা হচ্ছিল ফোনে, টেলিফোনে। তো রামকৃষ্ণদাকে আমি বললাম যে এরকম একেনবাবু জানেন তো, এরকম পড়েছিলাম, খুব ইচ্ছে ছিল যদি গোয়েন্দা গল্প করা যায়। তো ঘনদা তখন আমাকে বলছেন আরে সুজনদা তো আমার ফেসবুক ফ্রেন্ড। হ্যাঁ, তো আমি বললাম তাই নাকি? বলছে তোমাকে লিঙ্কটা পাঠাচ্ছি, তুমি ওনার সঙ্গে যোগাযোগ করো, আর আমার সঙ্গে কথা হলে আমি তোমার কথা বলবো। তো আমি ফেসবুকে সুজন দাশগুপ্তকে খুঁজে পাই, খুঁজে পাওয়ার পর আমি ওনাকে রিকোয়েস্ট পাঠাই। তো উনি অ্যাকসেপ্ট করেন, করার পরে তারপরে আমি এরকম মেসেজ করি যে আমি এবং আমার বন্ধু এরকম অরিজিৎ ভদ্র এরকম দুজনে মিলে একটা পাবলিশিং হাউস করেছি, 3টে বই বেরিয়েছে অলরেডি। তো আমরা একেনবাবু বইটা খুব আগ্রহী, কলেজ স্ট্রিটে কোথাও খুঁজে পাইনি, তো আপনি যদি একটু হেল্প করেন। তো উনি, আমি যখন মেসেজ করেছি তখন কোনো রিপ্লাই দেননি সঙ্গে সঙ্গে, যেহেতু একটা টাইম ডিউরেশনের ব্যাপার আছে ভারত এবং নিউ জার্সির মধ্যে। তারপর হয়তো ঘনাদার সঙ্গে ওনার কোনোভাবে যোগাযোগ হয়েছিল, পরে উনি আমাকে মেসেজ করেন যে তুমি তোমার ফোন নাম্বার দাও, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তো উনি আমাকে ফোন করেন, ফোন করার পরে বলেন যে এরকম, প্রথমে আমার ব্যাকগ্রাউন্ড জানতে চান এবং তারপরে যে বলেন যে দেখো আগের বার একেনবাবু এরকম পাবলিশড হয়েছিল গল্প বই আকারে, কিন্তু সে বই ফ্লপ হয়। হ্যাঁ, বই কেউ খুঁজেও দেখে না। হ্যাঁ, তোমার পড়ার ইচ্ছে, তুমি একবার যদি যাও দাশগুপ্ত অ্যান্ড কোংয়ে খোঁজ করতে পারো। তো তুমি ওখানে গিয়ে দেখবে একজন বয়স্ক মানুষ আছেন, তুমি আমার কথা বলতে পারো, তোমাকে বই খুঁজে দিতে পারে। আগে তুমি বইটা পড়ো, কিন্তু আমি তোমাকে বলছি এ বই ছাপলে তুমি তো ব্যাংকরাপ্ট হয়ে যাবে। হ্যাঁ, মানে তোমাদের দুজনের উচিতই না এ বই ছাপা। তো আমি বললাম না প্লিজ আপনি তাহলে দাশগুপ্ত অ্যান্ড কোংয়ের আমাকে বলুন এক্স্যাক্ট দোকানটা। মানে আমি তখন বুঝতে পারছি না, আমি নতুন সবে 6 মাস হয়েছে কলেজ স্ট্রিটে, আমি খুঁজে পাচ্ছি না দোকান। তো উনি আমাকে ডিরেকশন দিয়ে দিলেন। তো আমি গিয়েছি দাশগুপ্ত অ্যান্ড কোংয়ে। তো দোকানের যারা কর্মচারী থাকেন সামনে বই বিক্রি করেন, তাদেরকে যখন বলছি সুজন দাশগুপ্ত একেনবাবুর বই, তো তারা বলছে এই বই দাশগুপ্ত ছাপে না। হ্যাঁ, তো আমি বললাম না আমাকে লেখক পাঠিয়েছে। তখন বলছে যে না এরকম কোনো বইই নেই। হ্যাঁ, তো আমি অনেকক্ষণ ওনাদের সঙ্গে এরকম বলছি, মানে তর্ক বিতর্ক হচ্ছে, না আমাকে লেখক বলেছে, আমার মেসেজ এই দেখুন কথা হয়েছে। তো তখন ওই বয়স্ক ভদ্রলোক তিনি দূরে বসেছিলেন, আমি ওনাকে দূর থেকে খেয়াল করেছি, কিন্তু উনি যে দাশগুপ্ত অ্যান্ড কোংয়ের মালিক সেটা আমি বুঝতে পারিনি। তো উনি এসে বলছেন কী ব্যাপার, এখানে চেঁচামেচি বা তর্ক বিতর্ক হচ্ছে। তখন ওনারা বলছেন হ্যাঁ উনি এই নামে একটা বই খুঁজছেন, তো বইটা তো নেই। উনি বলছেন ওনাকে লেখক বলেছেন। তখন উনি বললেন যে আমি ওনাকে বলিনি যে আমি একজন প্রকাশক বা আমার 2-3টে বই বেরিয়েছে। তখন উনি বললেন যে এই বই কেউ খোঁজ করে না। হ্যাঁ, তো ঠিক আছে দাঁড়াও আমি দেখছি। তো তুমি আমায় 4টে বই বার করে দিলেন। তো আমি ওই 4টে বই মহা আনন্দে বই নিয়ে, দোকানে ছিল, ধুলোর মধ্যে থেকে বার করে উনি তোমার ধুলো ঝেড়ে টেরে বইগুলো আমাকে দিলেন। দেওয়ার পরে এবার আমি তো ট্রেনে আস্তে আস্তে একটা বই পড়ে ফেলেছি। বাড়িতে এসে আমি খুব এক্সাইটেড, আমি অরিজিৎকে ফোনে পাচ্ছি না। সন্ধ্যেবেলা অরিজিৎকে কোনোভাবে মেসেজ করলাম, ভাই একেনবাবুর বই পেয়েছি, খুব ভালো লেগেছে। তো বলছে তোর কিরকম লাগছে পড়ে? আমি বললাম আমার মনে হচ্ছে যে এগুলো যদি খণ্ডাকারে করা যায়। বলছি তাহলে তুই যোগাযোগ কর, কথা বল। ঠিক আছে। দিয়ে আমি সুজন মেসোকে, অ্যাকচুয়ালি আগে স্যার বলতাম, তো মেসো শব্দটা আমি ইউজ করলাম কেন সেটাও আমি আসছি। দিয়ে এবার আমি ওনাকে বললাম যে স্যার আমি এই 4টে বই ছবি তুলে পাঠিয়েছি। দিয়ে বললাম যে এই 4টে বই পেয়েছি, তো আমার একটা বই অলরেডি পড়া হয়ে গেছে। হ্যাঁ, তখন উনি বলছেন যে কেমন লাগলো তোমার? আমি বললাম আমার খুবই ভালো লেগেছে, আমি তো এরকম পড়েছিলাম, আমি বইটা করতে চাই, প্লিজ স্যার আমাদের দিন বইটা। তখন বললেন যে ঠিক আছে আমি একটু ভাবি, প্রথমে তাহলে একটা দেবো, যদি তোমরা বই বিক্রি করতে পারো তাহলে কিন্তু আমি কাজ এগোবো। তবে আমার একটা সত্য আছে। কি সত্য? আমি কিন্তু বাবু কোনো পয়সা করে ইনভেস্ট করতে পারবো না। আমি বললাম না আমরাই করবো। না তোমরা তো ভাবছো বিদেশে থাকে। না, উনি খুব উইট হিউমার, খুব ভালোবাসতেন, খুব মজার মানুষ। আমি আমার 10 বছরের প্রকাশনা জগতে আমি ওনার মতো ভালো মানুষ সত্যিই পাইনি। এটা আমার খুবই আক্ষেপ। বাকিরা অনেকেই ভালো, হ্যাঁ অনেকেই, কিন্তু সুজন দাশগুপ্তের মতো মানুষ সত্যি আমি পাইনি। তো আমি সুজন মেসোকে তখন স্যার বলেই বলতাম।
তো আমরা বইটা করলাম। বইয়ের কাজ হলো 2017-তে একেনবাবু রিলিজ করলো। তো একেনবাবু যখন রিলিজ করলো তখন সাপ্তাহিক বর্তমান খবরটা করেছিল, এবং বর্তমানের একটা ওই বইমেলার সময় বিভিন্ন নিউজ পেপারই এই একটা প্রতিবেদন করে থাকে বইমেলা নিয়ে, সেখানে একেনবাবুর লেখা ছিল, এবং প্রথম এডিশনে একেনবাবু 300 কপি ছাপা হয়েছিল। এবং আমাদের তখন স্টল ছিল না, মানে আমরা একজনের সঙ্গে শেয়ার করে স্টল করেছিলাম। তো আমি দেখছি যে সব লোকে আসছে, একেনবাবু কিনছে। হ্যাঁ, আমরা তখন বুঝলাম যে নিউজ পেপারে ওটাতে এসছে, এবং সুজন দাশগুপ্ত তখন কলকাতায় আসেন, উনি বছরে একবার আসতেন। তো উনি আমাকে আর অরিজিৎকে ইনভাইট করলেন ওনার বাড়িতে আসার জন্য। তো সুজন দাশগুপ্ত স্ত্রী সমিতা দাশগুপ্ত, উনিও একজন লেখক, হ্যাঁ, ক্রিমিনাল সাইকোলজির প্রফেসর। হ্যাঁ, তো উনি ওনার সঙ্গে যখন পরিচয় হলো, বললো উনি বইমেলা তোমাদের দেখেছিলেন, তারপর বললেন এই দুটো ছেলে তো আমার মেয়েরও ছোট। হ্যাঁ, এই তোমরা আবার স্যার কী গো, তোমরা আমাদের মাসি মেসো ডাকবে। ওই যে রিলেশনটা বিল্ড আপ হলো, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, তো তারপরে সুজন মেসো যখন বইটা জনপ্রিয় হয়েছে, মার্কেটে বিক্রি হচ্ছে, সুজন মেসো নিউ জার্সি ফিরে গেলেন, সেই সময় হইচইও স্টার্ট করছে। তো হইচই থেকে যোগাযোগ করা হয়েছিল, এবং আরও কিছু প্ল্যাটফর্ম যোগাযোগ করেছিল। তো আমার কাছে যেহেতু আমার একটা বেসিক ব্যাকগ্রাউন্ড ছিল এসবের উপর, আমার হইচইয়ের প্রপোজালটা ভালো লেগেছিল। আমি ওনাদের সঙ্গে প্রপোজালটা পেয়ে আমি সুজন মেসোর সঙ্গে যোগাযোগ করি। সুজন মেসো বললেন, দেখো এটা তো তোমারই আবিষ্কার, দ্য ক্যাফে টেবিলের আবিষ্কার, তোমরা যদি না থাকতে তাহলে আজকে তো আমাকে আর কেউ চিনতো না। হ্যাঁ, কারণ বই ধুলোয় গড়াগড়ি, কেউ চেনে না। তো তোমরা একটা কাজ করো, এটার দায়িত্ব তোমাকেই দিলাম। হ্যাঁ, তোমার বন্ধু তো মুম্বাইতে রয়েছে, তোমাকেই দিলাম। তুমি যাদেরকে ভালো মনে করবে তুমি তাদেরকে ঠিক করো, তারপরে আমি যখন আসবো তখন কথা বলবো, বা আমার মেল আইডি দিয়ে পরবর্তীকালে কথা হবে। তো তখন আমি সমস্ত জিনিস দেখার পরে আমার মনে হয়েছিল যে হইচই বেস্ট প্ল্যাটফর্ম একেনবাবুর জন্য। তখন সে সময় পরিচালক অনিন্দদা ছিলেন। হ্যাঁ, তো তখন আমি ফাইনালি ফার্স্ট যে একেনবাবু হয়েছিল সেটার ফার্স্ট প্রপোজাল এবং যাবতীয় ডকুমেন্টেশন ওগুলো আমি দেখার পরে আমি সুজন মেসোকে ফরওয়ার্ড করি, এবং তারপরে সুজন মেসো এবং মাসিমণি ওনারা বিষয়টা হ্যান্ডেল করেন। হ্যাঁ, তো এটা সুজন মেসো এবং সমিতা মাসিমণি বরাবরই আমাদের কাছে, মানে আমার ব্যক্তিগত জায়গা থেকে উনি আমার মা বাবার মতনই। এবং সুজন মেসো সপ্তাহে 5 দিনে 3 থেকে, মানে সপ্তাহে 7 দিনে 3 থেকে 5 দিন আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, যে খালি একেনবাবু বলে নয়, ক্যাফে টেবিল কীভাবে কাজ করছে, নতুন কোন লেখকের বই কীরকম বিক্রি হচ্ছে। হ্যাঁ, অন্যান্য, মানে উনি ওনার বই নিয়ে যতটা না চিন্তিত ছিলেন, তার থেকে বেশি চিন্তিত থাকতেন ক্যাফে টেবিলকে নিয়ে, কীভাবে ক্যাফে মানে ব্যক্তিগত রিলেশন খুবই ভালো ছিল, মানে খুবই ভালো, মানে খুবই ভালো। আমি আমার মা বাবার জায়গাতেই ওনাদের দুজনকে রাখি। হ্যাঁ, তো এখনও সুজন মেসো অনেক কাছের মানুষ। সুজন মেসো হয়তো ক্যাফে টেবিলের প্ল্যাটফর্মের জন্য একেনবাবু এগিয়ে গেছে, মানুষের কাছে এসছে। অবভিয়াসলি একেনবাবু ভিজুয়ালাইজেশন হওয়ার পরে বইয়ের বিক্রিও বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে একেনবাবু না থাকলে ক্যাফে টেবিলে এতটা পপুলারিটি পেত না। এটাও ঠিক, খালি একেনবাবু ক্যাফে টেবিলের জন্য একেনবাবু এরকম নয়। হ্যাঁ, এর পরবর্তীকালে আমরা আরও কিছু প্রজেক্ট করেছিলাম, যেমন আমি রাহুল পণ্ডিতের সঙ্গে কাজ করেছিলাম আওয়ার মুন হ্যাজ ব্লাড ক্লটস, যেটা বিধি বিনোদ চোপড়া শিকারা করেছিল, যেটা আমরা একে চন্দ্র 2 রক্ত করেছিলাম। বা আমরা কাজ করেছি অর্ণব রায়ের সঙ্গে ডিজনি হটস্টারের সুলতান অফ দিল্লি। হ্যাঁ, মিলিন্দ লুথরিয়ার ডিরেক্টর, সেটা আমরা বাংলায় অনুবাদ করেছিলাম বইটা। এবং আমরা মহাভারত মার্ডার্স করেছি, যেটা হইচইতে ছিল। এবং বেশ কিছু আমাদের প্রজেক্ট পাইপলাইনে রয়েছে, জি5, আড্ডা টাইমস, হ্যাঁ, হইচই, বিভিন্ন জায়গায়। এখন দেখতে হবে যে সেগুলো, আমরা তো চেষ্টা করি, হ্যাঁ, সেগুলো কতখানি সামনে নিয়ে আসা যায়। হ্যাঁ, তো এটা টার্গেট, কারণ বই খালি ছেপে বিক্রি করে দিলে হবে না, বইকে আরও বিভিন্ন রকমভাবে নিয়ে আসতে হবে। অডিও স্টোরির জন্যে আমি যার কথা বলছিলাম, তাহান টেলস অফ বেঙ্গল, তারা আমাদের সঙ্গে টাই আপে কাজ করছে। আরও অনেক বিভিন্ন কোম্পানি, সানডে সাসপেন্স, রেডিও মির্চি, আদার্স অন্যান্য বিভিন্ন কোম্পানি আছে যারা আমাদের প্রচুর বই অডিও স্টোরি করেছে। ক্যাফে টেবিলের বই পাবে, গুগল বুকসে এসছে, অবশ্যই লেখক যে লেখকরা অনুমতি দিয়েছেন। হ্যাঁ, তো এইরকমভাবে কাজ হচ্ছে। মানে এটাই আমার নেক্সট প্রশ্ন হতেই যাচ্ছিল, যে মানে
তোমরা ট্র্যাডিশনাল মিডিয়ামের বাইরে বেরিয়েও এখন তার মানে অডিও স্টোরি বা ডিজিটাল মিডিয়ামে ঢুকে গেছো, হ্যাঁ এইভাবে কাজ একদম করছো জিনিস। একদমই। তো সামনের বই মেলায় নতুন যে বইটা এগুলো আসছে তোমাদের পাবলিকেশন থেকে, যে বইগুলো আসছে সেগুলো নিয়ে কি কিছু বলা যায় আমাদের এখন? মানে আমরা প্রতি বছরই কলকাতা আন্তর্জাতিক বইমেলা হয়ে যাওয়ার পরে আমরা একটা বিজ্ঞাপন দিয়ে থাকি। সেটা হচ্ছে যে 15ই আগস্ট, 15ই জুলাই বা 15ই আগস্টের মধ্যে ম্যানুস্ক্রিপ্ট সাবমিট করার জন্য। তো এই মুহূর্তে বেশ কিছু সিলেক্ট হয়েছে, বেশ কিছু এখনও অধিকাংশই বাকি আছে বলতে গেলে, মানে হয়তো 10% সিলেক্ট হয়েছে, 90% বাকি আছে। সেটা অগাস্টের মধ্যে হয়ে যাবে। তো যতক্ষণ না ওটা হচ্ছে ততক্ষণ তো ঠিক মানে ইয়ে করা যায় না, হ্যাঁ মানে বলা যায় না যে কার বই আমরা করব কি করব না করব। তবে মোটামুটি অগাস্ট শেষ হয়ে যাওয়ার পরে আমরা ঠিক করতে পারবো যে কি কি হতে পারে। হ্যাঁ, তবে এই পুরো মানে দ্য ক্যাফে টেবিল, এই যে পুরো পরিবারটা, এটা তো যেমন লেখকরা আছেন, পাঠকরা আছেন, হ্যাঁ, তেমনি আমাদের যারা বন্ধুবান্ধব, যারা লেখক বন্ধু যারা রয়েছেন। মানে একটা সময় ছিল যখন আমরা এগুলো স্টার্ট করেছি আমাদের কেউ চিনতো না, হ্যাঁ, তখন থেকে আমাদের সঙ্গে চিন্ময়নাথ, বিখ্যাত সাংবাদিক এবং ইউটিউবার, হ্যাঁ, বা সাংবাদিক দেবাঞ্জন মুখোপাধ্যায়, হ্যাঁ, এরা আমাদেরকে স্ক্রিপ্ট দিয়ে এসছেন প্রতিবার, হ্যাঁ, প্রতিবার সঙ্গে থেকেছেন, সৎ সময় সঙ্গে থেকেছেন, হ্যাঁ। তারা তাদের বইও আগামী দিনে হবে, আগামী বই মেলাতেই হবে, হ্যাঁ। শাওন বাগজি, সুনেত্রা সাধু, হ্যাঁ, সুনেত্রা, হ্যাঁ হ্যাঁ। তো এরকম আরও অনেকে রয়েছেন। তো মোটামুটি একটা পাইপলাইন ঠিক করা থাকে, হ্যাঁ, যে যারা হাউসের অথার হয়ে গেছেন, হ্যাঁ, সৈকত মুখোপাধ্যায়, নন্দিতা বাগজি, খুবই স্বনামধন্য এরা, বহু বছর ধরে লিখছেন, হ্যাঁ, শেখর বসু। তো সাধারণত আমরা এনাদের সঙ্গে কাজ করে থাকি, হ্যাঁ। তো ওনারা অলরেডি কাজ দিয়েছেন আমাদেরকে, তো আগামী দিনে কাজ হবে, হ্যাঁ। জয়দীপ লাহিড়ী একটা খুব সুন্দর অনুবাদের কাজ করছে, কবি বন্ধু জয়দীপ লাহিড়ী, সেও দ্য ক্যাফে টেবিলের একজন অংশ। তো কিছু সিলেক্টিভ কাজ আমাদের থাকেই, হ্যাঁ। সমিতা মাসেমুনি কিছু বইয়ের কাজ করছেন, হ্যাঁ। এবং আমাদের দূরে রয়েছেন, নিউ জার্সিতে রয়েছেন অদিতি ঘোষ দস্তিদাস, সংগ্রামী লাহিড়ী, শান্তনু দে, হ্যাঁ, এরাও আমাদের খুব আপনজন, হ্যাঁ, এই দিদিরা, বন্ধুরা। তো এরাও কিছু প্রজেক্টে কাজ করছেন, হ্যাঁ। তো কাজ হচ্ছে। রিসেন্টলি ক্যাফে টেবিল আরও কিছু কাজ করেছে, যার মধ্যে সুপ্রিয় চৌধুরী পুরনো কলকাতা নিয়ে দুটি অসাধারণ বই এই সপ্তাহতেই লঞ্চ হতে চলেছে। তারপর মেক্সিকান বিপ্লবের ওপর মানে একটা অদ্ভুত বই, মানে একটা রান্নার যেরকম রেসিপি বুক হয়, সেই রেসিপি বুকের মাধ্যম দিয়ে একটা প্রেমের উপন্যাস মেক্সিকার বিপ্লবের ওপর, লাউরা এস্কিবেলের। তো সেটা অফিসিয়ালি দ্য ক্যাফে টেবিল অনুবাদ করতে চলেছে। তুমি অনুবাদের কথা বলছিলে, সেটা মৌসুমী ঘোষ অনুবাদ করেছেন, হ্যাঁ। এই মুহূর্তে মৌসুমী বিদেশে রয়েছে, সেখান থেকেই পুরো কাজটা হয়েছে। তো ওই বইটাও এই পুজোর আগেই লঞ্চ করে যাবে। তো বইমেলার বইয়ের দিকে মানে কোনটা বইমেলা আসবে তাদের আমি খালি নামগুলো বললাম, আরও অনেকের বই ইনক্লুড হবে এর মধ্যে। বিখ্যাত সাইকোলজিস্ট, চমক থাকছে, হ্যাঁ, বিখ্যাত সাইকোলজিস্ট সুমনা বাগজি, তারও বই আসতে পারে বইমেলায়, হ্যাঁ। তো সবার কাজগুলো না পাইপলাইনে রয়েছে। বেশ কিছু নতুন লেখকের কাজ আমরা দেখেছি, আমাদের খুব পছন্দ হয়েছে, কিন্তু সেগুলো সিলেক্ট হতে আমাদের অগাস্ট হয়ে যাবে, হ্যাঁ। তো সেইগুলোর জন্য একটু ওয়েট করতে হবে। আজকের মতো শেষ প্রশ্ন, নতুন সাহিত্যিকরা যারা ক্যাফে টেবিল থেকে বই করতে চান, তারা কিভাবে যোগাযোগ করবে, বা সেক্ষেত্রে তাদের আর কি কি জিনিস নিয়ে, মানে কি বিষয় মাথায় রাখতে হবে, বিষয়বস্তু বা অন্য কিছু নিয়ে, যদি একটু সংক্ষেপে বলে দাও। নতুন লেখকদের মধ্যে আমি একজনের কথা খুব বলতে চাই এই মুহূর্তে, সেটা হচ্ছে অঙ্কনা চক্রবর্তী। উনি সিঙ্গাপুরে থাকেন। আমি রিসেন্ট তার একটাই কাজ করলাম, মানে বইটি প্রেসে যাওয়ার জন্য রেডি হয়েছে। তো এই সামনেই প্রকাশিত হবে। তো তিনি একটি মেমোরিজ লিখেছেন, হ্যাঁ, তার ছোটোবেলার দিনগুলোর কাহিনী, হ্যাঁ। তারা মানে একটা কলোনিয়াল জায়গায় থাকতেন, সেখান থেকে তাদের বেড়ে ওঠা, হ্যাঁ। তো আমরা যারা মফস্বলে বড় হয়েছি তাদের এগুলো খুব টানে। তো আমি এই বইটা দিয়েই আর কি একটা এক্সাম্পল দিলাম, হ্যাঁ। তো নতুন যারা লেখালেখি করছে, অধিকাংশদের আমি যেটা দেখেছি, তারা না প্রথমেই নস্টালজিয়া বা অ্যানেকডোট লেখার উপর কে সামনে নিয়ে আসে। তো এটা তাদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম, মানে প্রথম বই হিসেবে। কিন্তু আমি নতুন লেখকদের এটাই বলবো যে তারা এটাতে থেমে থাকবেন না, কারণ
তাদের মধ্যে লেখা আছে বলেই তো প্রকাশকরা ছাপছেন। তো তাদেরকে 2-3টে জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম যেটা, সেটা হচ্ছে যে নিজের মানে পাঠক কী চাইছে সেটা না ভেবে নিজের ভালো লাগাকে ফার্স্ট প্রায়োরিটি দিন। সেকেন্ড জিনিস হচ্ছে যে মার্কেটে যাই চলুক, আপনাকে দেখতে হবে আপনি কিসে স্ট্রং আছেন, আপনার বেস কিসে রয়েছে, আপনি কোন বিষয়ে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কোন বিষয়ে আপনার নলেজ আছে। আর একটা জিনিস হচ্ছে যে প্রচুর আমাদের বইপাড়াতে অনেক প্রকাশক আছেন, সবাই কম বেশি ভালো কাজ করছেন, কিন্তু আগে দেখে নিন যে কারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, কারা সিস্টেমেটিক্যালি কাজ করছেন, কারা আপনার বইকে অ্যাভেলেবেল কীভাবে রাখছেন, কারা মার্কেটিং স্ট্র্যাটেজিটা তৈরি করছেন। অনেক সময় বই মার্কেটে না রেখেও মার্কেটিং স্ট্র্যাটেজি বানানো যায়। বই মার্কেটে রাখা মানেই যে সেটা অ্যাভেলেবিলিটি প্রকাশ করে এরকম নয়। অনেক সময় দেখা যায় যে বাস তৈরি করা হয় মার্কেটে, বই কিছুদিনের জন্য গ্যাপ রেখে হঠাৎ করে বাস তৈরি করে বইটাকে মার্কেটে ছেড়ে দেওয়া। তো নতুন যারা লিখছে তাদেরকে অনেক কিছু জিনিস ভেবে চিনতে আগামী দিনে প্রকাশনা বা বইয়ের যে পাণ্ডুলিপি তৈরি, এই জায়গাগুলোকে মাথায় রাখতে হবে। কারণ আমি যদি বাজার চাহিদা অনুযায়ী লিখতে যাই, তাহলে একটা সময়ের পরে বাজার কিন্তু ঘুরবেই। হ্যাঁ, বাজার কিন্তু স্থিতিশীল নয়। আজকে এই বিষয় নিয়ে কাজ হচ্ছে, আগামী দিনে আরেকটা বিষয় নিয়ে কাজ হবে, তো তখন আমার ওই বইটা কী হবে? তো বেটার হচ্ছে যে আমি নিজে যা স্বাচ্ছন্দ্য বোধ করি, যেটাতে কোয়ালিটি মেনটেন করতে পারবো, যেটা দীর্ঘকালীন কাজ করা যাবে, এবং আমার মনে হয় যে মানে বছরে আমি 3-4-5টা বই করবো এরকম নয়, আমি বছরে কম কাজ করব, কোয়ালিটির কাজ করব, এবং আমি এমন একটা প্রজেক্ট তৈরি করব যেটা আগামী দিনে আমি থাকবো না, আমার প্রকাশক বা প্রকাশনা সংস্থা নাও থাকতে পারে, কিন্তু বই থেকে যেতে পারে, পাঠকের মনে থেকে যাবে। আমি দরকার হলে একটা প্রজেক্টই করবো বছরে, আমি দরকার হলে 2টো প্রজেক্ট করব, কিন্তু এমন কাজ করব যেটাতে আজ থেকে বহু বছর পরে আমি লেখক হিসেবে যখন থাকবো না, বা প্রকাশনা যখন থাকবে না, তখনও লোকে বইটার কথা বলে, সেটাই হবে সাকসেস। না হলে বই ইনিশিয়াল স্টেজে হয়তো সাকসেস হতে পারে, কিন্তু পরবর্তীকালে ধরে রাখা খুব মুশকিল। আসলে সাফল্য হঠাৎ করে আসতে পারে, কিন্তু ধরে রাখা কিন্তু খুব টাফ, চ্যালেঞ্জিং। নিশ্চয়ই। আজকের মতো আড্ডাটা আমরা প্রায় শেষ করে আনলাম। অভিষেক দা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার সাথে আড্ডা মেরে খুব ভালো লাগলো। তুমি এত সুন্দর, আমারও খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে। থ্যাংক ইউ, জেনে খুব খুশি হলাম। তো আশা করছি ক্যাফে টেবিলের সাথে ও কলকাতার একটা মেলবন্ধন আজকে তৈরি হলো। তো ভবিষ্যতে তোমাকে আমরা তো আবার ধরে বেঁধে নিয়ে আসবো। ক্যাফে টেবিলের যারা লেখা টেখা দেবেন বা যারা লিখছেন ইতিমধ্যে, তারাও আসবেন আমাদের সাথে আড্ডা দিতে। তো আজকের মতো আড্ডাটা এই পর্যন্তই। আমাদের আজকের আড্ডাটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন, আমাদের চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ধন্যবাদ।